আমরা হচ্ছে বাপের খাই বাপের পরি আপনার জন্য খেলি, বুঝছেন ডায়লগটা? বাপের খাই বাপের পরি আর আপনার জন্য খেলি, মানে দেশের জন্য খেলতেছি, আর দেশের থেকে আমাদের কিছুই দেয় না। আবার কিছু কিছু বডি বিল্ডাররা বডি শো করতে গিয়া ওই যে পোজিং ট্যাঙ্ক পরা নামে দেখা তারা উল্টা গালি খায় যে আপনারা এটা দেখান সেটা দেখান, কিন্তু এটা আসলে জানি না কতটুকু বোধগম্য। এত খাইটা এত ডেডিকেশন দেখায়া যদি গালি খাইতে হয়, নিজের পয়রা নিজের খায়া নিজের সবকিছু কইরা, বিগেস্ট অ্যাচিভমেন্ট কিছুই না। আমরা টাকার জন্য খেলি না, আমরা খেলি সম্মানের জন্য। ওই যে গোল্ড মেডেলটা না, এই গোল্ড মেডেলটার মধ্যে 1 গ্রাম স্বর্ণও নাই, খালি গোল্ডেন কালার করা। আপনি কি বুঝতে পারতেছেন ঘটনাটা? এটার মধ্যে কি এক রতি স্বর্ণ আছে? এক রতিও স্বর্ণ নাই। না, আমি জানি এটার মধ্যে নাই, কিন্তু আমি এই গোল্ড মেডেল আর সার্টিফিকেটটার জন্য খেলি। যেমন আমি একটা দেশের থাকি, যে দেশে আমার একটা সুনাম আছে, নাম আছে, বা আমার একটা সম্মান আছে এজ এ অ্যাথলিট হিসাবে, যেমন আমি ভালোভাবে সবার সামনে মানে আমাকে তুলে ধরতে পারি, এর জন্য খেলি না। আসলে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে দেহ বড় হইলে আস্তে আস্তে মানে সবকিছু মেন্টালিটি আস্তে আস্তে রাগ জিত কমা যায়। তো আগে যে জিনিসটা হ্যাকরামিটা করতাম, এখন দেহ বড় হয়েছে, নাম বড় হয়েছে, সবাই চিনে। আগে ধরেন একটা গালি দিয়ে আমি চলে যেতাম, আমার কেউ চিনতো না। এখন আমি একটা গালি দিয়ে গেলে বলবে শুভ ভাই গালি দিছে বা শুভ গালি দিছে, নামটা চলে আসবে। আমারও নিজের একটা পার্সোনালিটি আছে, বা আমারও নিজের একটা ফ্যান বেজ আছে, বা আমার একটা ইজ্জত মান সম্মান আছে, বা আমিও সামাজিক ভাবে বুঝতে শিখছি। আগে হয়তো বা ছোট ছিলাম বা যা করছি এটি বাদ, কিন্তু বর্তমানে যদি আমার কেউ গালিও দেয়, আমি মনে হয় না পাবলিকে তারে গালি দিব, কিন্তু আমার খারাপ লাগবে, আমারও ইমোশন আছে, আমারও রাগ জিদ আছে। কিন্তু মানে এখন আর সম্ভব না। আর সব মেয়েরাই মানে একটা স্বপ্ন দেখে যে সুঠামদের একটা পুরুষ সবসময় আমাকে প্রোটেক্ট করুক, বা একটা আলফা মেল আমাকে সবসময় প্রোটেক্ট করে সবকিছু থেকে আমাকে বাঁচিয়ে রাখুক। সবার ইচ্ছা থাকে, এই ইচ্ছা পূরণের জন্য সবাই নক দেয়। তো আমারও পার্সোনাল আছে, আমারও পার্সোনাল লাইফ আছে, আমারও স্বপ্নের মানুষ আছে, থাকতেই পারে, স্বাভাবিক। বাট এগুলো নিয়ে আমি পাবলিক করতে চাচ্ছি না। আপনারা যারা ন্যাচারালি সুস্থ থাকতে চান তারা কিন্তু জিম করতে পারেন, ন্যাচারালি খাবার দাবার খাইতে পারেন। আর যারা প্রফেশনালি করতে চান অবশ্যই তাদের ভালো কোচ কিংবা ইনস্ট্রাক্টর থাকা চাই, কারণ এটা ছাড়া প্রফেশনালি কখনো সম্ভব না। কারণ এটার মধ্যে শুধু নিউট্রিশন না, এটার মধ্যে শুধু প্রোটিন, ক্রিয়েটিন, সাপ্লিমেন্ট এগুলোও না, এটার মধ্যে একটা মেডিকেল সায়েন্সও লাগে, যেই নলেজটা আপনার কোচ কিংবা ভালো একটা ইনস্ট্রাক্টরের থাকে। জিম শুরুর আগে তো চিকন ছিলাম, শুধু 45 কেজি ওজনের একটা ছেলে ছিলাম, আর অনেক দুরন্ত ছিলাম। যেহেতু আমরা কেরানীগঞ্জের মানুষ, আমরা একটু গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, আর গ্রামীণ ছেলেমেয়েরা একটুখানি দুরন্তই হয়ে থাকে। ছোটবেলা রেসলিং কি বা বড় বড় বডি বিল্ডারদেরকে দেখে ইন্সপায়ার হইতাম। তো তারপর একটা প্রবণতা হইলো যে কিভাবে জিমে টিমে যাওয়া যায়। তো এরকম সুযোগ সুবিধা ছিল না। তারপর যখন আরেকটু ম্যাচিউরড হইলাম, এসএসসি পরীক্ষার পর জিমে জয়েন করি। তো এরপর থেকে এই জীবনযাত্রা শুরু, আজকের এই জাহিদ হাসান শুভ এই পর্যন্তই। মানে আমাদের সময় তো ওইরকম ফেমাস কিছু ছিল না, আমরা দেখতাম আলিফ লায়লা এটা সেটা, মানে বিটিভিতে যা দেখাইতো, মাঝে মাঝে দেখাইতো রেসলিং, রক, রিকেসি, আবার হচ্ছে ওয়েস্টার্ন, মানে অনেক রকম প্লেয়ার, সবার নাম আর কি, পুরনো প্লেয়ার সবার নাম মনেও নাই, ওদেরকে দেখে আর কি ইন্সপায়ার হই। প্রথমে আমি জানতাম না যে আমার এরকম বডি বিল্ডার হওয়া হবে, যেটা একদম ক্লিয়ার সত্য কথা। তো আমি করছিলাম মানে শখের বসে গেছি যে একটু জিম টিম করবো, তো ভালো একটা বডি হবে। তো অনেকে আমার বডি স্ট্রাকচার দেখে বা আমার জেনেটিক দেখে অনেকে আমাকে ইন্সপিরেশন দিত যে ভাই তুই কর, ভালো কিছু হবে সামনে। আসলে অন্যদের থেকে যে বেশি গ্রো এরকম কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমি অন্যদের থেকে একটু বেশি অ্যাক্টিভ ছিলাম, আমি খাটতাম বেশি, আবার আমার মুখের রুচি বেশি ছিল, আমি খাইতে পারতাম ভালো। আবার হচ্ছে যেমন আমার শরীরের যে বডি স্ট্রাকচারটা, এটার একটা মূল কারণ ছিল, মানে আমি চিকুনের মধ্যে যেমনই লাগতো আমার সবার চোখে একটু ভালোই লাগতো ওই সময় হয়তো বা। এর জন্য সবাই আমাকে অনেক ইন্সপায়ার করতো। আমার বড় ভাইরা যারা ছিলেন বা আমার জিমের যারা ইনস্ট্রাক্টররা ছিলেন, তারা আমাকে বলতো যে না, ভবিষ্যতে তুই ভালো কিছু করতে পারবি, এটা ধরে রাখ ধরে রাখ। প্রত্যেকের বডিরও তো একটা জান আছে, যেমন এক একটা পার্সেস বা এক একটা গাড়ির এক একটা মেয়াদকাল থাকে, যে বেশি চললে কিন্তু এক একটা পার্সের ক্ষয় হবে, এটা স্বাভাবিক। এক জোড়া জুতাও যদি আপনি অতিরিক্ত পরেন, ঘর্ষণের ফলে কিন্তু তলা ক্ষয় হয়ে যায়। তাহলে আপনার বডিটারে যদি বারবার আপনি একটা সেগমেন্টের মধ্যে ফেলে যদি বারবার খালি রিপ্ট করেন, ডাউন করেন, বারবার একদম এক্সট্রিম লেভেলের ওয়ার্কআউট করাইতে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বডিটা একটা সময় আইসার নিতে পারবে না। যেমন আমি একটা কম্পিটিশন খেলছি, এখন যদি ব্যাক টু ব্যাক আরেকটা কম্পিটিশন ধরতে যাই, অলরেডি 6-7 মাস আমি একটা পৈশাচিক নির্যাতন করছি নিজের উপরে। এটা যারা জানেন তারা বুঝতে পারবেন কেন পৈশাচিক বললাম। তো এই নির্যাতনটা করার পরে আরেকটা গেম খেলার জন্য যদি আরো 5 মাস আমি আমার শরীরে এই আজে বাজে জিনিস অ্যাপ্লাই করতে থাকি, তাহলে আমার যেই হরমোনাল, আমার যেই মেন্টালি, ফিজিক্যালি সবকিছু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। আমরা যদি স্পিডে যাইতে থাকি, মানে আমাদের যেই স্পিডটা, এটা যদি খালি গ্রোই করতে থাকি আর যদি ব্রেক না করতে পারি, তাহলে তো অ্যাক্সিডেন্ট মাস। সো প্রফেশনালি যাইতে চাইলে এই জার্নিটারে একদম সহজ করেন, সুন্দর করেন, মাঝে যান, কিছুদিন করে আবার রেস্ট করেন, করে আবার কিছুদিন যান, আবার রেস্ট করেন। এভাবে করে করে কিন্তু নিজেকে গ্রো করতে হয়। লাভ দিয়ে যেমন গাছে ওঠা যায় না, এরকম লাভ দিয়ে বডি বিল্ডার হওয়া যায় না। খাবার দাবারের বিষয় যদি আপনি জিজ্ঞেস করেন, তো
একটা বডি বিল্ডারে খাবারটা দ্বিগুণ হয়, অনেকের ধারণা মানে বেশি হয়। হ্যাঁ, এটা হইব, এটাই স্বাভাবিক। কারণ একটা বডি বিল্ডার কি করে, তার ওজনটারে দিন দিন বাড়ায়। হ্যাঁ, ধরেন একটা 80 কেজির বডি বিল্ডার যেই পরিমাণ প্রোটিন লাগে বা মাসলটা ধরে রাখার জন্য যেই পরিমাণ প্রোটিন, যে পরিমাণ কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস লাগে, একটা নির্দিষ্ট পরিমাপ তো অবশ্যই আছে। এই 80 কেজির বডি বিল্ডারে যে পরিমাণ লাগবে 100 কেজির বডি বিল্ডারে কি এই পরিমাণে হবে? অবশ্যই তার চেয়ে বেশি লাগবে। আর যদি সেই ক্ষেত্রে 60 কেজির একটা বডি বিল্ডার হয়, অবশ্যই তার চেয়ে কম লাগবে। তো আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। কম বেশি এভাবে হয়। যদি আমি বেশি মাসল ধরে রাখতে চাই, অবশ্যই এটাকে ধরে রাখতে হলে আমার বেশি বেশি প্রোটিন খাইতে হবে, বেশি বেশি কার্বোহাইড্রেট খাইতে হবে, ভিটামিন, মিনারেলস, ওয়াটার সবকিছুই কি করতে হবে, বেশি বেশি খাইতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, আমার বডিটা গ্রো হবে। এখন যদি আমি প্রচুর জিম করি, একদমই কম খাই, পরিমিত খাই, তাহলে কি আমার বডি গ্রো হওয়ার কোনো চান্স থাকে? তো একদমই থাকে না। তো এরকমই যদি আমি এখন কমতে চাই, হ্যাঁ ধরেন আমার ওয়েট লস করতে চাই, আমি কি করি, বেশি বেশি খাই, বেশি বেশি জিম করি, তাহলে কি আমার ওয়েট লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, যে আমরা বেশি বেশি ওয়ার্কআউট করে আমাদের এনার্জিটা লস করব, কিন্তু ওই পরিমাণ এনার্জি আমরা বডিকে প্রডিউস করব না। সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আমার বডিতে যে জমাট বাঁধা নিউট্রিশন গুলো আছে, এটি কিন্তু বডি খাইতে থাকবে ডে বাই ডে। তখনই আমার ওয়েট কমবে, আমি তখনই একটু উইক ফিল করব। এইটা হচ্ছে সায়েন্স। আমি লাস্ট যখন কাটিং ফেজে থাকি, তখন একটু প্রোটিন টাইপের খাবার বেশি পড়ে। তো আমি সকালে 10টা ডিমের সাদা অংশ খাই, কুসুম খাই না। কুসুম ফেলে দিলে কিন্তু কোয়ান্টিটি অনেকটা কমে যায়। আর একটা ডিমের সাদা অংশে প্রায় 4 গ্রাম প্রোটিনের মতো থাকে। তো বেশিও না, যদি 10টা খাই, 4 10 40 গ্রাম প্রোটিন, এটা আমার সকালে ওয়ার্কআউটে লেগেই যায়। তো সকালে এরকম 10টা এগ হোয়াইট খাই, আবার ওয়ার্কআউট করে আসে আইসা ওটস থাকে, কিছু প্রোটিন শেক থাকে, মাল্টিভাইটামিনস, নিউট্রিশন থাকে। আবার দুপুরের দিকে কিছু 200 গ্রাম চিকেন, আবার 100 গ্রাম রাইস, এরকম করে মানে আমি আমার মতো করে ডায়েট বানাই নিই। আমার ওজন বা আমার এইজ, আমার হাইট, ওয়েট সবকিছু মেজর করে আমি একটা আমার মতো ডায়েট বানাই নিই। তো আমার কোচ আছে বা আমারও যারা ইনস্ট্রাক্টর আছে, তারা আমার সবকিছু খেয়াল রাখে। আমার লাইফ চেঞ্জ হয়েছে, এটা একটা শুভ নেলে একটু ফেমাস হয়েছে, ওই নেলে একটুখানি ওরা সবাই চিনে। কারণ হাজার হাজার বডি বিল্ডার আছে যা করে কেউ চিনেও না। ইভেন বাংলাদেশে আমার চেয়ে ভালো ভালো অ্যাচিভার আছে, যারা অনেক অ্যাচিভ করছে, মানে আমার মতো না, আমার চেয়ে অনেক, মানে আমার দ্বিগুণ 3 গুণ অ্যাচিভ করছে। এগোরেও আপনি হারিকেল দিয়ে খুঁজে পাবেন না, এগোরে কেউ চিনেই না। কারণ কি, এই বডি বিল্ডিং যারা করছে বা যারা পরিচালনা করছে, তারা তাদের সুবিধাটাই বুঝছে, কখনো প্রমোট করে নাই। এই যেমন আপনারা আসছেন, আমাদের প্রমোট করতেছেন যে আমি একটা শুভ আছি, ওর একটা গল্প আছে, আপনারা সবাই শুনেন। তো আপনারা আমার একটা প্রমোট করতেছেন, আমি আবার কি করব, যে এটা আরো যারা দেখবে আমার প্রতি, তাদের আগ্রহ আসবে। কিন্তু আমার চেয়ে বেশি যারা অ্যাচিভ করছে, তাদের কেউ খুঁজেই না। এবং আরেকটা জিনিস দেখতে পারবেন, ক্রিকেটার, ফুটবলার বা ন্যাশনাল যে অ্যাথলিট গুলা, তাদের একটা মাসিক বেতন ভাতা থাকে না। আমাদের বডি বিল্ডারদের কিচ্ছু নাই।